আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফজল হাওলাদার আপনাদের সাথে আছি প্রতি মাসে ভারত ও বাংলাদেশ নিয়ে একটা প্রতিবেদন। বাংলাদেশ ঘিরে ভারতীয় সীমাঘাটে এই আবহাওয়া সীমান্ত নিয়ে বড় বার্তা ইউনিশ সরকারের। ইউনিশ গত বিজিবি ওয়ান বাংলাদেশ বর্ডার। সুপ্রিয় দর্শক, বিজিবির দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তের চোরাকারবারিদের আইনের আওতায় আনতে হবে। সীমান্ত দিয়ে যাতে বাংলাদেশের কেউ পালাতে না পারে সে ব্যাপারে আরো সতর্ক থাকতে হবে। সীমান্তের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ সীমান্তের কাছে 4টি সেনাঘাঁটি তৈরি করেছে ভারতীয় সেনা। আবার বিএসএফ এর তরফ থেকেও সীমান্তের নজরদারি জোরদার করা হয়েছে। এই সবের মাঝেই আবার অভিযোগ উঠে বাংলাদেশ থেকে নাকি সীমান্ত পার করে ভারতে পালিয়েছে ওসমান হাদির হত্যাকারীরা। সব মিলে ঘরে বাইরে বিশাল চাপে রয়েছে বাংলাদেশের ইউনিট সরকার। এই আবহে সীমান্ত নিয়ে বড় বার্তা দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্তে চোরাচালান ঠেকানো এবং অনুপ্রবেশ ঠেকানো নিয়ে তৎপর হতে বলেন জাহাঙ্গীর আলম। বিজিবির দিবস অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত চোরাকারবারিদের আইনের আওতায় আনতে হবে। সীমান্তে গিয়ে যাতে বাংলাদেশের কেউ পালাতে না পারে সে ব্যাপারে আরো সতর্ক থাকতে হবে। সীমান্তের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই সম্প্রতি সময়ের একাধিক জায়গায় বিএসএফ কে কাঁটাতারের বেড়া দিতে বাধা দিয়েছে বিজিবি। এই নিয়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে একাধিক জায়গায় সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল 2024 সালের 5 আগস্টের পর থেকে। এছাড়া সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশের অনেক অভিযোগ, যদিও পাচারকারীকে রুখতে ব্যর্থ বিজিবি। এই আবহে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বা পাচারকারীদের উপর বিএসএফ গুলি চালালে তাতে আপত্তি বাংলাদেশের। এদিকে অনেক জায়গাতে অভিযোগ উঠেছে টাকা নিয়ে পাচারকারীদের ভারতে অনুপ্রবেশ সাহায্য করে বিজিবি। এই সবের মাঝেই সম্প্রতিকালের বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক নেতারা ভারত ভাগের ডাক দিয়ে আসছে। এই পরিস্থিতিতে ভারতীয় সেনা বিএসএফ চুপিসারে ধীরে পদক্ষেপ করে চলছে। তারপরে এবার সীমান্তে সুরক্ষা বৃদ্ধির বিষয়ে বিজিবিকে বার্তা দিলেন ইউনিশ সরকারের উপদেষ্টা। এর আগে সম্প্রতি উত্তরবঙ্গে ফ্রন্টিয়ারের আইজি মুকেশ তেগির সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে বৈঠক করেছিলেন। সীমান্তের ওপারে উস্কানি থেকে শুরু করে কাঁটাতার সমস্যা নিয়ে আইজির সঙ্গে কথা বলা হয় বিএসএফ এর ডিজি। সীমান্তের ওপারের উস্কানি থেকে শুরু করে কাঁটাতার সমস্যা নিয়ে আইজির সঙ্গে কথা বলা হয় সেই বৈঠকে। এদিকে সম্প্রতিকালের বিএসএফ অসম রাইফেলস কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারি। প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে 4096.70 কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে ভারতের। এর মধ্যে থেকে 3239.92 কিলোমিটার এলাকায় কাঁটাতার আছে, অর্থাৎ মোট সীমান্তের 79.8% এলাকায় আছে কাঁটাতার বেড়া। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বর্তমানে যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক একটা টানটান উত্তেজনা। তারা বাংলাদেশের সীমান্তের কাছে প্রায় 6-7টি সেনাঘাঁটি অলরেডি তুলে ফেলেছে। এবং আমি গতকালকে একটা লাইভ করেছিলাম। আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত লাইভ করি, একটা দুটো লাইভ করি। সেই লাইভে ভারতে কিছু যে লোক, অর্থাৎ যারা নাগরিক ভারতের, তারা আমাকে বলেছিল, ভাই আপনাদের সীমান্তের কাছে তো আমাদের যে বিজিবি তারা অবস্থান করছে। আমি বললাম, কেন? যে বলছে আপনারা আপনাদের দেশে অনেক বিপদগ্রস্ত হত্যার বিচার করেন না, তার পাশে সংখ্যালঘু যারা আছে তারা নাকি তাদের কোনো ন্যায় বিচার পায় না, তাদেরকে আপনারা মারেন, কাটেন, এই করেন, নির্যাতন নিপীড়ন করেন। এই জন্য আমাদের বিজিবি অর্থাৎ আমাদের বিএসএফ আপনাদের সীমান্তের কাছে তারা অবস্থান নিচ্ছে, যে কোনো মুহূর্তে আপনাদের বাংলাদেশ অ্যাটাক করবে। তখন কমেন্টে বলছিল, তখন আমি বললাম, ঠিক আছে, আপনাদের বিজেপি যদি বিএসএফ যদি আমাদের দেশকে মনে করেন অ্যাটাক করে, তাহলে আপনারা জানেন
আমাদের দেশে অ্যাটাক করার আগে আপনারা 3টা দেশের সাথে যুদ্ধ করতে হবে। তারা বলে কোন কোন দেশের সাথে? আমি বলছি আগে পাকিস্তান এবং চায়না, তাদের সাথে আপনাদের যুদ্ধ করতে হবে। কেন? যে দেখেন, বাংলাদেশে কিন্তু অলরেডি চায়নার হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছে। আপনারা জানেন, আপনারা খোঁজ নিয়ে দেখেন, হাজার হাজার কোটি টাকা চায়না বিনিয়োগ করছে বাংলাদেশে, এবং তারা চাবে না বাংলাদেশে যুদ্ধ হলে তাদের এই যে অর্থগুলো নষ্ট হয়ে যাক, অর্থাৎ তারা বাংলাদেশের পক্ষে যুদ্ধ করবে। তাহলে পাকিস্তান আসবে কেন? যে পাকিস্তান আসবে এই জন্যই যে আপনারা 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে অর্থাৎ বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছেন, অর্থাৎ তারা এমনিতে চলে যাবে বাংলাদেশের সাথে, মনে করেন কোন রকম একটা যুদ্ধ লাগলে তারা কিন্তু লাফিয়ে পড়বে বাংলাদেশের পক্ষ হয়ে, আপনাদের বিপক্ষ হয়ে, ওই যে প্রতিশোধ নিতে হবে সেটা বলছে। তাই আমি হ্যাঁ, আমরা তা ভয় করি না। কেন ভয় করেন না? বলছেন এরকম পাকিস্তান এবং চায়না ওগুলি আমরা গোনাই ধরি না। আমি আবার বললাম যে ঠিক আছে, আপনারা পাকিস্তান এবং চায়না গোনা ধরেন না, আপনি জানেন কিছুদিন আগে আপনাদের পাকিস্তানের সাথে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে আপনাদের যে সরকার তারা কিন্তু মাপছে এক প্রকার, যে আমেরিকার রাষ্ট্রদূতকে ধরে তারপর মাপছে, তাদের মাধ্যমে কিন্তু আপনারা ক্ষমা চেয়ে তারপর যুদ্ধ বন্ধ করেছেন, স্থগিত করেছেন। তো বাংলাদেশের সাথে যে তারা যুদ্ধ করবে তারপর আনকি সে দেশের যে মন্ত্রী আছে সে কিন্তু বলেছে যে বাংলাদেশের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তাহলে আমরা সে তার জবাব দেবো এবং আমরা বাংলাদেশের সাথে যুদ্ধ করবো। আমাদের মিসাইল গুলো কিন্তু তাক করে আছে ভারতের দিকে। এবং ওদিকে যে চায়না সীমান্তের আপনাদের অনেকগুলো জায়গা কিন্তু দখল করে ফেলেছে অলরেডি। আপনারা জানেন যে ভারতের কিন্তু অনেক জায়গা দখল করেছে, কিন্তু তারা কিন্তু ওত পেতে আছে কখন বাংলাদেশের সাথে যুদ্ধ হবে, এবং বাংলাদেশের সাথে যুদ্ধ হলে তারা ওই জায়গাগুলো দখল করতে পারে। অর্থাৎ তাদের লক্ষ্য হয়েছে এই যে আপনারা জানেন যে চিকেন নেক, ওই পর্যন্ত যদি তারা আসতে পারে তারপর সেট করে কেটে দেবে, অর্থাৎ সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে। এটাই হচ্ছে তাদের লক্ষ্য। এখন মনে করেন যে বিএসএফ যদি বাংলাদেশে অ্যাটাক করতে চায় বা বাংলাদেশে যুদ্ধ করতে চায়, আমরা জানি আমরা পারবো না। আমরা একটা ছোট দেশ, আমাদের পিঁপড়ের মতো একটা দেশ, ছোট দেশ। তারা মনে করে যে বাংলাদেশের জনগণকে পিঁপড়ের মতো একটা টিপ দিলে মরে যাবে, কিন্তু অতটা সহজ হবে না ভাই। জিও পলিটিক্স সম্বন্ধে যদি আপনারা ধারণা নেন, যদি করেন বা এ বিষয়ে যদি জ্ঞান নেন, তাহলে দেখবেন বাংলাদেশের সাথে যুদ্ধ করার আগে সত্যি আপনাদের বাংলাদেশের সাথে যুদ্ধ করলে আপনাদের 3টা দেশের সাথে যুদ্ধ করতে হবে। ভারতকে বলছি কেন, 3টা দেশের সাথে, বাংলাদেশের সাথে কিন্তু শুধু বাংলাদেশ একাই জড়িত না, বাংলাদেশের সাথে পাকিস্তান জড়িত, চীন জড়িত। অতএব আপনাদের এই 3টা দেশের সাথে যুদ্ধ করে বাংলাদেশের সাথে জয়লাভ করতে হবে, আর সেটা কিন্তু কখনো সম্ভব না। আরেকটি কথা আপনাদের তথ্য দিই, হয়তো বা জানেন বাংলাদেশে মাত্র সেনা অর্থাৎ আর্মির সংখ্যা মাত্র 5 লক্ষ। ঠিক আছে, আমরা মেনে নিলাম আমাদের অস্ত্র তেমন কম, ঠিক আছে, সবই মেনে নিলাম, ছোট ছোট অস্ত্র আছে। আর তারা জানেন যে আপনার এই যুদ্ধে, আপনার স্থল যুদ্ধে কিন্তু বাংলাদেশ অনেক শক্তিশালী, সেটা আপনারা বিগত দিনে আপনারা অনেক দেখছেন। এবং বাংলাদেশের সৈন্যরা কিন্তু সারা বিশ্বে অর্থাৎ শান্তিরক্ষা মিশনে কিন্তু তারা যায়, এটা কিন্তু তাদের একটা মানে কৌশল, এই কৌশল গুলো কিন্তু অবলম্বন করে। আর একটা কথা, বাংলাদেশে প্রায় 60 লক্ষ লোক আছে আপনার আনসার বাহিনীতে, এরা কিন্তু যুদ্ধ করতে পারে, এরা কম বেশি অস্ত্র চালাতে পারে, আর এরা কিন্তু অস্ত্র ট্রেনিং দেওয়া আছে এদেরও। অর্থাৎ এই 60 লক্ষ কিন্তু যুদ্ধে নামবে। হয়েছে 60 লক্ষ, হয়েছে 5 লাখ, 60 আর হয়েছে 5 কত, 65 লাখ, 65 লক্ষ রিটায়ার করা কিছু অফিসার আছে, তারাও আসবে। তাদের মনে করেন আরো টোটাল মিলিয়ে পুলিশ আনসার দিল্লি আরো মনে করেন 10 লাখ, 85 লাখ, প্রায় 1 কোটি লোকের মতো যুদ্ধে নামতে পারবে বাংলাদেশে ইনশাল্লাহ। তবে ভারতেরও আছে বিশাল সেনা সৈন্য, তাদের আসলে আছে পারমাণবিক অস্ত্র এবং তাদের আছে মিসাইল, সবকিছু তাদের আছে, কিন্তু তাদের সেনা সংখ্যা আছে প্রায় 13 লক্ষের উপরে, প্রায় 13.5 লক্ষ। এবং আরো রিটেট মিলিয়ে সম্পূর্ণ মিলিয়ে সম্ভবত আরো মনে করেন 25 লক্ষের মতো আছে। তাদের আবার এরকম আমাদের আনসার বাহিনীর মতো এরকম বাহিনী তাদের নেই। অর্থাৎ ভারত এদিকে কতটা এগিয়ে তা জানি না, তবে আমার মনে হয় যদি যুদ্ধ হয়, বাংলাদেশ এবং ভারত যদি যুদ্ধ হয়, তাহলে মানে অতটা সহজভাবে মানে বাংলাদেশকে যে দখল করবে বা বাংলাদেশের মানুষকে মেরে ফেলবে, এরকম কল্পনা করা তাদের ভুল। কারণ
তারা 100% হয়ে যাবে যদি পারমাণবিক বোমা ছাড়া, অর্থাৎ স্থলপথে যদি তারা যুদ্ধ করে। কিভাবে আমি বলি, দেখেন যদি পারমাণবিক যুদ্ধে জড়ায় তাহলে পাকিস্তানে মনে করেন 10-12টা ঠাস ঠাস করে ছেড়ে দেবে ভারতের উপরে। আবার ওদিকে চীন কয়েকটা ছেড়ে দেবে, আর মনে করেন 2-3টা ছেড়ে দিল। বাংলাদেশে তো নাই, বাংলাদেশে নাই, আমরা স্বীকার করলাম, ঠিক আছে। হয়তোবা আমাদের উপরে মনে করেন যদি ভারত দুই একটা পারমাণবিক অস্ত্র ছেড়ে দেয়, তারা দিতে পারে। দেখেন, যুদ্ধে মানুষের জীবনে কখনো শান্তি আসতে পারে না, যুদ্ধে মানুষের জীবন দুর্বহ করে তোলে। অর্থাৎ আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি, তবে আমরা ভয়ে না। দেখেন, ইউক্রেন ও রাশিয়া যে যুদ্ধ হয়েছে তার জন্য কিন্তু সারা বিশ্বে এর প্রভাব পড়েছে, সবকিছুর দাম হুড়হুড় করে বেড়েছে, এবং এখনো কিন্তু সবকিছুর দাম বাড়তে চলতেছে, তেলের দাম, সবকিছুর দাম একদম এভরিথিং, খাদ্য সংকট দেখা দিচ্ছে। দেখেন, যুদ্ধ কোনো মানুষই চায় না, হ্যাঁ, তারপর যদি পায়ে করে কেউ যুদ্ধ করে, তাহলে কিন্তু আমরা মুসলমান জাতি কখনো ছেড়ে দেওয়ার কিন্তু লোক না এবং পাত্র না। আমরা হয়তোবা ছেড়েও দেব না, কারণ আমরা তো কারো গুলি খেয়ে মরবো, আমাদেরকে গুলি করবে, তাহলে আমরা তো আত্মরক্ষাও করব। অর্থাৎ আমরা যুদ্ধ চাই না, ঠিক আছে, কিন্তু কেউ যদি আমাদের কাছে আসে যুদ্ধ করার জন্য, মানে আমাদের মারার জন্য, আমরা তো ঠেকাতেও পারবো নাকি, ঠেকার চেষ্টা করবো জীবন বাঁচানোর জন্য। অতএব তাদের যদি মনে করেন তারা 100 লোক মারে, আমরা 50 জনও তো মারতে পারবো, এটাই স্বাভাবিক। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন আমার এই কথার যুক্তিতে আপনি কতটুকু মতামত দেন? অবশ্যই আপনার মতামত আমার কাছে অনেক মূল্যবান, কমেন্টে লিখুন। এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে RS বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। সুপ্রিয় দর্শক, আপনি কি চান বাংলাদেশ ও ভারত যুদ্ধ হোক? আমি কখনো যুদ্ধের পক্ষে না, আমি শান্তির পক্ষে। দেখেন, প্রত্যেকটা দেশেরই যার যার একটা ব্যক্তিগত ব্যাপার আছে, অর্থাৎ অভ্যন্তরীণ বিষয় একটা আছে, যার যার তার। দেখেন, এই ভারতে কিন্তু গত পরশু আপনার বড়দিন উপলক্ষে, অর্থাৎ খ্রিস্টানদের উপর কিন্তু অমানবিক অত্যাচার নিপীড়ন চলছে, সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নাই। সে সংখ্যালঘুর উপর অত্যাচার করছে, তাদের মারছে, তাদের মেরে ফেলছে, তার কিন্তু কথা নাই। ওদিকে বাংলাদেশে দুটি হত্যা বিচার করা চায় সংখ্যালঘুর। তাহলে এই পক্ষে, মানে এই কথা পরিপ্রেক্ষিতে আসলে আপনাদের কি বলা উচিত? আসলে তারা যে এই যে বল প্রয়োগ করে, এটা কি ঠিক? প্রশ্ন আপনাদের কাছে। আজ ভিডিওটা এখানে সমাপ্ত করছি, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই RS বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করুন। আল্লাহ হাফেজ।